বাজারে চাহিদা বাড়ছে বড় ব্রয়লার মুরগির। ওজন 2 কেজি পার হলে মাংস মেলে 10% বেশি, দাবি বিপিআইসিসির। 35 দিন মুরগি পালনে লাভের সুযোগ বাড়ে খামারিদের, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রপ্তানি আয়ে কমছে বর্ষপণ্য আসবাবপত্রের তথ্য ইপিবির। রাজনৈতিক অস্থিরতা থেকেই দুষছেন উদ্যোক্তারা। কেড়েছে আমলাতান্ত্রিক জটিলতা, সুফল পেতে ব্র্যান্ডিংয়ের জোর দেওয়ার তাগিদ। বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ। চলতি মাসের প্রথম 27 দিনে দেশে এসেছে $275 কোটি 20 লাখ, প্রবৃদ্ধি 14% বেশি। আয় বাড়াতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির তাগিদ। আমনের বাম্পার ফলনেও হাসি ফোটেনি পটুয়াখালীর কৃষকদের। বাড়তি উৎপাদন খরচের বিপরীতে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণ। বাজার ঠিক রাখতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এবং বছর শেষেও মুদ্রাস্ফীতির চাপ কমাতে পারেনি জার্মানি। কাটছে না শিল্পায়ন স্থবিরতা, কমেছে কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে বেকারত্ব। গাড়ি রপ্তানি বাণিজ্যে ধস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাজারে দিন দিন বড় ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে। মুরগির ওজন 2 কেজির বেশি হলে ভোক্তারা যেমন নাড়ি ভুড়ি বাদে খাবার উপযোগী মাংস 10% বেশি পান, তেমনি খামারিদেরও লাভের সুযোগ বাড়ে, এমন দাবি পোলট্রি খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির। অবস্থায় অন্তত 35 দিন পর্যন্ত ব্রয়লার পালন করার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্রয়লার মুরগি একটু বড় ওজনেরটা নেই, টেস্টও সাধারণত বেশি হয়ে থাকে বড়গুলো। 1 কেজি 500 গ্রাম বা 2 কেজি বা 2.5 কেজি যেগুলা, ওগুলা কাস্টমারের চাহিদা বেশি। আর ছোট 1 কেজি আলা যেটা, এটা কমে চলে। কেন বড় ব্রয়লার মুরগি কেনার দিকে ঝুঁকছেন ভোক্তারা, সেই ব্যাখ্যাও রয়েছে তাদের নিত্যদিনের খরচের খাতায়। ব্রয়লার মুরগির দাম একটু কম, বড় দেখে কেনার চেষ্টা করি যাতে মাংসটা একটু বেশি পাওয়া যায়। ছোট মুরগিগুলা হোটেলে বেশি যায়, আর বড় মুরগিগুলা কাস্টমার বেশি খায়। আমাদের কাছে ভালো লাগে, আর যার যার চয়েস এটা। এখাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির দাবি, 1 কেজি ওজনের ব্রয়লারে যে পরিমাণ খাবার উপযোগী মাংস পাওয়া যায়, ওজন 2 কেজি বা এর বেশি হলে মাংস মেলে 5 থেকে 10% বেশি। 1 কেজি যদি মাংস মুরগির ওজন হয়, তাহলে কিন্তু সে পাবে নাড়ি ভুঁড়ি, তার ইন্টারনাল অর্গান যেগুলো আমাদের খাওয়ার উপযুক্ত না, সেইটা 40%। আর এই মুরগির ওজন যদি 2 কিলো প্লাস হয়, তাহলে তার অর্গানের ওজন হয়ে যাবে 30%, মিট হয়ে যাবে 70%। এই যে 10% এক্সট্রা মিট কিন্তু বেশি পাচ্ছে। শুধু ক্রেতা নয়, এতে খামারের লাভ করার সুযোগও বাড়ে বলে যুক্তি সংগঠনটির। যদি আমি 35 দিনে হারভেস্ট করি আর 5 ডেজ রাখলাম বেশি, কিন্তু তখন ওই বয়সে মুরগির মাংসের গ্রোথটা খুব ভালো আসে। মুরগির বাচ্চা কিন্তু একটাই কিনলাম, কিন্তু যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 2টা মুরগির বাচ্চা কিনতে। ফার্মারের লাভটা সে চায় এখন বেচলে পয়সা থেকে আসবে, কিন্তু তাকে এখন থেকে লং টার্ম চিন্তা করতে হবে। বেশি ওজনের ব্রয়লারে যেমন খাবার উপযোগী মাংস বেশি পান ক্রেতারা, তেমনি বাড়ে স্বাদ ও পুষ্টিগুণ, বলছেন পোল্ট্রি খাত বিশেষজ্ঞরা। আমরা যদি বেশি ওজনের ব্রয়লার পালি, তার মাসেলের যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলো ডেভেলপ ভালো হবে, মায়োগ্লোবিন যোগ হয়, কানেকটিভ টিস্যু ডেভেলপ করে, এবং এগুলো কিন্তু আপনার ফ্লেভার এবং কালার দুটোতে কিন্তু ভূমিকা রাখে। দেশে একটা সময় কেজি ওজনের ব্রয়লারই বেশি বিক্রি হতো, বর্তমানে কিছুটা বাড়লেও 2 কেজি পার হচ্ছে কমই। এই অবস্থায় লাভজনক বিবেচনায় অন্তত 35 দিন ব্রয়লার পালনে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রয়লারের মুরগির মাংসের যে গুণগত মান এবং খামারির লাভবান, এই 3টা বিষয়কে যদি আমরা বিবেচনায় নেই, তো 35 দিন পর্যন্ত খামারি ব্রয়লার লাভবানের সাথে লাভ হওয়ার সাথে লালন পালন করতে পারবে। এখন বাজারে যেটা হয় 28 থেকে 30 দিনে দেখা গেছে যে আমাদের 1600-1700 গ্রাম এই জায়গাটায় থাকে, কিন্তু আমরা যদি 35 দিন লালন পালন করি প্রায় 2 কেজির কাছাকাছি হবে, এবং এটাই কিন্তু ব্রয়লারের এই বিজ্ঞানসম্মত ওজন। বড় মুরগির মাংস ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কেটে বিক্রির বাজার চালুর তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির সভাপতি মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম। বাজারে 3 দিন বড় ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে।
যদি পোলট্রি খামারিদের শীর্ষ সংগঠন বিপিআইসিসির বলছে যে এতে ভোক্তা এবং যারা বিক্রেতা আছেন উভয় লাভবান হচ্ছেন বড় ব্রয়লার মুরগির ক্ষেত্রে, এক্ষেত্রে আসলে কিভাবে তারা লাভবান হচ্ছেন যদি ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টি অত্যন্ত যৌক্তিক এই কারণে যে আপনারা জানেন যে আমাদের এই পোল্ট্রি শিল্প গত প্রায় 35 বছর থেকেই একভাবে আমাদের দেশে শুরু হয় এবং ধীরে ধীরে আমাদের এই শিল্প এখন একটি অনেক বড় শিল্প। এখন এই ব্রয়লার সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের নেতিবাচক কথাও বাজারে প্রচলিত ছিল একটা সময়। ব্রয়লার মাংস আপনার মানে একটা ভালো পণ্য ভালো প্রোটিন হিসেবে আমাদের শরীরের চাহিদা মেটায়, এটা অত্যন্ত সত্য এবং যৌক্তিক। কিন্তু এর পেছনেও কিছু প্রোপাগান্ডা ছিল যেগুলি আমাদের এই শিল্পের বা ব্রয়লারের মুরগি খাওয়ার বিপক্ষে মানুষকে অনেক সময় অনেকগুলি বিষয় উৎসাহিত করেছিল। তো সেই সমস্যাটা এখন আমাদের মধ্যে আসলে অনেক কমে গেছে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমানে এই বিশেষ করে পোল্ট্রির মাংস এবং ডিম এই দুইটা জিনিস মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর ক্ষেত্রে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এত অল্প মূল্যে আসলে মাংস বিশেষ করে প্রোটিন আর কিছু আছে বলে আমাদের জানা নাই এবং এত বেশি স্বাস্থ্যসম্মত। যে কোনো মাংসের চেয়ে পোল্ট্রি মানে ব্রয়লার মুরগির মাংসটা অত্যন্ত অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এখানে প্রশ্ন হলো আমাদের এই ফার্মিংটা আমরা অনেক সময় অনেক ধরনের লিমিটেশনস নিয়ে আসলে শুরু করি আমাদের দেশে এবং বিশেষ করে খামারিরা আমাদের দেশে নানান কিছুর নানান প্রতিকূলতা বা নানান মেকানাইজড জিনিস না থাকাতে বা অটোমেশনের অভাবের না থাকাতে আমাদের শিল্পটা অনেকটুকুই অনেক ধরনের রোগ ব্যাধি বা অনেক ধরনের বায়োসিকিউরিটির প্রবলেম বা নানান ধরনের সমস্যা নিয়েই আসলে এগোচ্ছিল এবং যে কারণে আপনারা দেখেন যে আমাদের দেশের মানুষ গরিব মানুষ এবং এই গরিব মানুষ একটা গরিব মানুষের পক্ষে 2 কেজি বা 2.5 কেজি ওজনের একটা মুরগি এট এ টাইম কিনাটা আসলে সহজ ছিল না। কারণ তার সারাদিনে যদি সে 500-700 টাকা ইনকাম করে তাহলে 2 কেজি মাংস 150 টাকা হলেও সেটা 300 টাকা দাম হয় বর্তমানে, বা 1000 টাকা ইনকাম হলেও কিন্তু একসাথে 2 কেজি 2.5 কেজি মুরগি একবারে কিনাটা তার জন্য সহজ না। যে কারণে আমাদের মার্কেটটা এমন ভাবে তৈরি হয় 1.5 কেজিতে আমাদের আসলে এই ব্রয়লার মুরগির বিক্রিটা 1.5 কেজি হলেই আমরা সাধারণত বিক্রি করতাম এবং বেশিরভাগ মানুষই 1.5 কেজিতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু দেখা গেল সারা পৃথিবীর বেশিরভাগ দেশেই সারা পৃথিবীর অন্তত আপনি মনে করেন ব্রয়লার সারা পৃথিবীতেই প্রচলিত এবং সারা পৃথিবীর সব মানুষই কিন্তু ব্রয়লার মাংসের উপরেই নির্ভরশীল, মানে মুরগির মাংসের ক্ষেত্রে আর কি, পোল্ট্রির ক্ষেত্রে। তাহলে সেখানে কিন্তু 2.5 কেজির নিচে কিন্তু ব্রয়লার মুরগি আসলে একজন খামারি বা যিনি যে ফার্মেই মুরগি উৎপাদন করে থাকে তারা কিন্তু বিক্রি করেন না। কেন? এখানে লজিকটা হলো এই যে যতটুকু এখানে 1.5 কেজির পর থেকে বা 2 কেজির পর থেকে মানে 1 কেজি 1800 গ্রামের পর থেকে এর যেই বেড়ে ওঠা এটা কিন্তু সে অনেক বেশি খায় এবং তার ওজনও কিন্তু বেশি বাড়ে এবং মাংসের যেই মানে স্ট্রাকচার, মাংসের যেই ধরন সেটার কিন্তু একটা পরিবর্তন আসে, অর্থাৎ মাংসটা একটু শক্ত হয়। অর্থাৎ আমরা যেমন ব্রয়লার মুরগি সম্পর্কে একটা ধারণা ছিল এমন যে ব্রয়লার মুরগির মাংস খুব সফট এবং এটা খেতে ফানসা লাগে, এরকম একটা কথা প্রচলিত ছিল। এখন আমরা যদি এটাকে একটু 2 কেজি পর্যন্ত আনি বা 2 কেজির একটু বেশি করে হয় তাহলে দেখবেন এর যে সফটনেসটা কমে যায় এবং সেটা অনেকটুকুই কিন্তু টেস্ট বেড়ে যায়। তাহলে এটা একদিক থেকে আমরা টেস্টি মানে মাংস পাচ্ছি, আরেক দিক থেকে মাংসের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে এবং একজন খামারিও কিন্তু দেখেন যখনই সেটা বেশি ওজন বাড়ে একজন খামারিও কিন্তু লাভবান হয়। অর্থাৎ ভোক্তা এবং খামারি দুইজনেই কিন্তু এটা তাদের জন্য আসলে বেনিফিটটা বাড়ে। সেই বিবেচনায় আমরা গত প্রায় 10 বছর থেকেই বা আরো আগ থেকেই আমরা সবসময় এই কথাটা চেষ্টা করছি যে মুরগি আমরা আসলে 2 কেজির নিচে বিক্রি করব না। 2 কেজির নিচে বিক্রি করলে একজন খামারিরও কিন্তু মানে যখন প্রফিটের মার্জিনটা আসলে কমে যায় এবং ভোক্তাও কিন্তু খুব টেস্টি একটা জিনিস পায় না। সেই বিবেচনায় আমরা এখনো আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় আমরা এই বিষয়গুলো আমরা বলি, খামারিদেরকে বলি বা আমাদের ভোক্তাদেরকে বলি, কিন্তু ভোক্তারা আসলে এইভাবে অভ্যস্ত হয় না বিধায় ভোক্তারা একসময় কিন্তু 2 কেজির মুরগি বিক্রি হতো না, এখন কিন্তু 2 কেজির মুরগি বেশি বিক্রি হচ্ছে। আমাদের ডাটা বলে যে 1.5 কেজি ওজনের একটা মুরগির যে দাম এখন 2 কেজি মুরগি
ওজনের দামটা মুরগির দামটা বেশি। অর্থাৎ 2 কেজি হলে মুরগিটা আপনি হয়তো 5 টাকা বেশি দামে কিন্তু একজন দোকানদার বা একজন মানে যারা খুচরা বিক্রেতা বা পাইকারি যারা মুরগি কেনে খামারিদের কাছ থেকে তারা কিন্তু কিনে। অর্থাৎ এটার চাহিদাটা বেশি। জি, 2 আপনার কেজি কাছে মুরগি এখানে একটি প্রশ্ন রয়েছে যে একটি মুরগি 1 কেজি ওজনের বড় করতে যতটা খাবার খাবে 2 কেজি করতে তার থেকে কতটা বেশি খাবার খাবে, মানে এফসিআর রেটটা আসলে কিভাবে হবে এবং খামারির লাভটা? আপনি বলছেন যে 1 কেজির তুলনায় 2 কেজি হলে 5 টাকা 10 টাকা বেশি দামে তারা সেল করছে, তাতে খামারির পোষাচ্ছে কিনা? হ্যাঁ, আসলে তাতে তো সে একটু বাড়তি দাম পাচ্ছে এখন। 2 কেজি করলে সে একটু বাড়তি দাম পাচ্ছে 1.5 কেজি দিচ্ছে। জি, আমি 1.5 প্রশ্নটা আরেকবার একটু যে পরিমাণ খাবার খাওয়াচ্ছে 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত পরিচর্যা করতে যে পরিমাণ খাবার খাচ্ছে, খামারের খরচ যেটা হচ্ছে সেই খরচটা আসলে এই 5-10 টাকা কেজিতে বেশিতে সেই খরচটা উঠছে কিনা? হ্যাঁ, অবশ্যই উঠছে। বরং এফসিআর কিন্তু যখন সে যদি 2 কেজির উপরে চলে যাবে, তখন কিন্তু সে যে পরিমাণ খাবে তার চেয়ে একটু বেশি গ্রোথটা হবে। তাহলে সেই বিবেচনায় তার লাভও কিন্তু বেশি হয়। তাহলে অর্থাৎ খামারির জন্য এটা লাভজনক এবং ভোক্তার জন্য লাভজনক। 2 দিক থেকেই কিন্তু এটা একটা উইন পজিশনটা হয়। কিন্তু মার্কেটটা একটা সময় আমি যেটা বলতেছিলাম যে মার্কেটটা একসময় এটা একজন মানুষের ক্রয় সীমার মধ্যে ছিল না। 2 কেজি 2.5 কেজি একবারে মাংস কেনাটা তাদের জন্য সহজ ছিল না বিধায় তা আমরা মনে করি যে এখন মানুষের সক্ষমতাও ধীরে ধীরে বাড়বে বা বেড়েছে আগের চেয়ে। আজকে থেকে 10 বছর আগে 15 বছর আগের কথা। তার চেয়ে এখন আমার মনে হয় যে মানুষের সক্ষমতা বেড়েছে। মানুষ এখন 2 কেজির নিচে মুরগিটা না কেনাটাই ভালো, না কেনাটাই উত্তম। এটাই তার জন্য আমার মনে হয় যে লাভজনক। 2 কেজির উপরেই যখন কিনবে টেস্টি মাংস পাবে এবং মাংসটা আসলে একটা পরিপক্কতা পায় একটা মুরগি তখন। এটা আমার মনে হয় যে সবার জন্য একটু কল্যাণকর। খামারির জন্য কল্যাণকর এবং ভোক্তার জন্য কল্যাণকর। জি, এই যে বড় মুরগির দাম তো দেখা যায়, তারপরেও যদি আমরা এখন মূল্যস্ফীতির কথা বলি সবকিছুর বিচার বিবেচনায় কিন্তু বেশিই পড়ে যায়। তো এক্ষেত্রে আসলে কেটে যদি মুরগি মানে বিক্রি করা হয়, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আর স্বাস্থ্য নিরাপদ কতটুকু থাকবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে আমাদের দেশে মুরগিটা আমরা যে পরিমাণ বাজারে এনে যেইভাবে আমরা এটাকে স্লটারিং করি অর্থাৎ কাটি এবং মানুষের হাতে মাংসটা উঠিয়ে দেই, এটা অত্যন্ত আনহাইজেনিক পদ্ধতিতে জিনিসটা হয়। অত্যন্ত অপরিচ্ছন্ন জায়গায় এই কাজগুলা করা হয় যাতে করে মুরগি কিন্তু মানুষের অনেক সময় হেলথের জন্য এটা খুব হার্মফুল। তো আমরা সবসময় বলে আসতেছি মুরগি লাইভ বিক্রি আসলে পৃথিবীর খুব কম দেশে জীবিত মুরগি বিক্রি হয়। আমার মনে হয় আমরা প্লাস আরো 2-4টা হতে পারে। আর সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই কিন্তু জীবিত মুরগি মানুষ দেখেও না। অর্থাৎ এটা মুরগি স্লটারিং হাউসে চলে যায়। খামার থেকে এটা স্লটারিং হাউসে যায় এবং সেখানে অত্যন্ত পরিচ্ছন্ন এবং অত্যন্ত মেকানাইজড ওয়েতে জিনিসটাকে মানে হালাল উপায়ে জবাই করে তারপরে সেটাকে আপনার বিভিন্ন পার্ট করা হয়। সেখানে সেই ক্ষেত্রে একটা মানুষ যদি চায় না 1 কেজি মুরগি কিনবো আরকি সেটাও সম্ভব। আধা কেজি মুরগি কিনবো সেটাও সম্ভব এবং 5 কেজি মুরগি কিনবো সেটাও সম্ভব। অর্থাৎ যেকোনো ওজনের মুরগির মাংস আপনি যদি স্লটারিং হয়ে লাইভ বিক্রি না হয়ে স্লটারিং হয়ে বাজারে আসে এবং তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ এবং সেটা অনেক বেশি হেলদি, অনেক বেশি হাইজেনিক। সেই বিবেচনায় আপনাদের মাধ্যমে আজকে আমি সরকার সহ সর্বত্রই কথা বলতে চাই যে আমাদের দেশে এই জীবিত মুরগি বিক্রি করাটা আসলে বন্ধ করা উচিত এবং জীবিত মুরগি বিক্রি করলে কিন্তু খামারিদের জন্য একটা মানে আশার দিক হলো যে জীবিত মুরগি বিক্রি করার কারণে তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের বড় ধরনের লসের মধ্যে পড়ে। অর্থাৎ বাজারে চাহিদা যখন কম থাকে তখন তাকে মুরগিটা বিক্রি করতেই যখন হয় জীবিত মুরগি থাকলে তাকে কিন্তু তার ওজন যখন 2 কেজি হয় বা 2 কেজি বেড়ে যায় তারপরে সে আর রাখতেই পারে না। এটা জি, এখানে আরেকটা প্রশ্ন আছে যে আপনি বলছেন যে কেটে বিক্রি করার কথা, কিন্তু আমাদের দেশে যেখানে আমরা যেখান থেকে মুরগি সংগ্রহ করি সেখানে আসলে কতটুকু যে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটা কতটুকু তারা সচেতন থাকে বা এই পরিবেশটা আসলে কিভাবে তৈরি করা যায়? দেখুন ওইটাও কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি অর্থাৎ স্লটারিং হাউস বলা হয় এটাকে। অর্থাৎ মুরগিটা সেটা সারা পৃথিবীতে স্লটারিং এর মাধ্যমে সেটা আমাদের দেশে আছে কিনা, কিভাবে স্থাপন করা যায় আর বড় মুরগির আসলে পুষ্টিগুণ কিভাবে কতটা বাড়ে এটা একটু জানাবেন। হ্যাঁ, আমাদের দেশে স্লটারিংটা আছে, খুব ক্ষুদ্র আকারে আছে। কারণ যেহেতু আমাদের পিপল এখনো প্রস্তুত না আসলে আপনার এই ফ্রোজেন মুরগি অর্থাৎ স্লটারিং থেকে বের হওয়ার পরে এটাকে চিলিং করে অথবা ফ্রিজিং করে বাজারে
বিক্রি করার, এটা আসলে খুব ছোট্ট মার্কেট। এখন পর্যন্ত চেইন শপগুলোতে হয়তো কিছু সামান্য আকারে হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু এখনো অভ্যস্ত হলো জীবিত কেনার ক্ষেত্রেই। তবে এই ক্ষেত্রে মানুষকে সঠিক তথ্যটা মানুষের মধ্যে না থাকাতে, সঠিক আইডিয়াটা না থাকাতে, ইনফরমেশন না থাকাতে মানুষ এখনো ভালো জিনিসটাই বুঝতেছেন না। আসলে মুরগি যখন আপনি স্লটারিং এর মাধ্যমে বাজারে আসবে এবং দোকানে দোকানে আসবে, তখন সেটা অনেক হাইজেনিক উপায়ে ইন্ডাস্ট্রির একটা মানে ইন্ডাস্ট্রিয়াল পর্যায় থেকে হাইজেনিক উপায়ে এটাকে স্লটারিং করে, এটাকে কাটিং করে, প্যাকিং করে, ফ্রিজিং করে তারপরে বাজারে আসবে। জি, এবং বাংলাদেশে এটা সর্বত্র এই আপনি যে সেবার কথা বললেন, সর্বত্র এই সব ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের মানুষ অল্প টাকায়, যে আপনি যেটা বলছেন, প্রোটিনের চাহিদা পূরণ করুক এবং ব্রয়লার মুরগির যারা বিক্রেতা আছেন, ভোক্তা আছেন, সবাই উপকৃত হোক, এই প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বড় ব্রয়লার মুরগির চাহিদা দিন দিন বাড়ছে, আর এ ব্যাপারে নানা কথাবার্তা বলছিলাম। তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএবির সভাপতি মাহবুবুর রহমান। ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় হিলি স্থলবন্দরে পেঁয়াজের দামে এসেছে স্বস্তি। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, হিলিস্থল বন্দর দিয়ে যে পেঁয়াজের গতি আমদানি সেটা স্বাভাবিক রয়েছে। প্রতিদিনে বন্দর দিয়ে 20 ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, আর এই পেঁয়াজগুলো হিলিস্থল বন্দর থেকে বিক্রি হয়ে থাকে। তবে এখানে সবথেকে ব্যাপার হচ্ছে যে বর্তমানে দেশি পেঁয়াজের ভরা মৌসুম, মুড়ি কাটা পেঁয়াজ ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। আমরা যদি আপনার বাজারের দামটা জানাই, আজকে এই মুহূর্তে হিলিস্থল বন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটা কদিন আগেও তার থেকে 10 টাকা দাম বেশি দাম ছিল। তবে পেঁয়াজের আমদানি যে পরিমাণ আমদানি হচ্ছে, এটা চাহিদা মোতাবেক আমদানি তারা করছে। পাশাপাশি বাজারে যে মুড়ি কাটা দেশি কৃষকদের যে পেঁয়াজ, সেই উৎপাদিত পেঁয়াজও কিন্তু পর্যাপ্ত সরবরাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। এখানে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে, আজকে বাজারটা চলছে সেটাও চলছে 48 থেকে 50 টাকা, সেটাও 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু দেশি পেঁয়াজের ভরা মৌসুম আর ভারত থেকে পেঁয়াজ আসছে, যে দামটা হতো 50 টাকার মধ্যে, সেটা কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আমি স্থানীয় এদিকে ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে আইপির জটিলতা বা আইপি যদি তারা পর্যাপ্ত পায়, সেক্ষেত্রে পেঁয়াজের আমদানি বাড়বে, পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকবে। হিলিস্থল বন্দর থেকে পেঁয়াজের আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বর্ষপণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বছরে রফতানি আয় কমেছে আসবাবপত্র শিল্পে। এ তথ্য মিলেছে নভেম্বর পর্যন্ত দেয়া ইপিবির 11 মাসের পরিসংখ্যান বিশ্লেষণে। তবে শিগগিরই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে জানান উদ্যোক্তারা, কারণ কেটে গেছে সরকারের নীতি জটিলতা। নতুন বাজার ধরার পাশাপাশি প্রচার বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। 2025 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ষপণ্য হিসেবে আসবাবকে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে পণ্যের হিস্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, প্রথম 3 মাসে টানা বাড়ে এই খাতের রফতানি আয়। এরপরই পরে ছন্দপতনে, যে ধাক্কায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে 11 মাসের হিসাবে এবছর একই সময়ে আসবাবপত্র শিল্পের রফতানি আয় কমেছে 2% বেশি। উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক অস্থিতিশীলতায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে, তেমনি পড়েছে রফতানিতে। তবে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারের বাধা দূর হওয়ায় শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা তাদের। লাস্ট 1 বছরে ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন এবং ইকোনমি একটু টাইট, খরচ কমার জন্য হোক বা তার বিভিন্ন সমস্যার কারণে হোক, এই জন্য লোকাল সেলটা কম। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টই আমাদেরকে সেই দাবিটা সঠিক ওয়েতে সমাধানটা দিয়েছে। আমরা আশা করছি এক্সপোর্ট আমাদের বাড়বে। এ অবস্থায় বহুমুখী পণ্যের রফতানি বাজার ধরতে ব্র্যান্ডিং বাংলাদেশ প্রচারণা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আসবাবপত্রে মূল্য সংযোজন অনেক বেশি এবং এটা একটা স্কিল ইন্টেন্সিভ প্রোডাক্ট। তো সেই হিসাবে আমি মনে করি যে এটা প্রচারণা বাড়ানো দরকার। আর আমাদের নতুন নতুন বাজার এখানে বের করতে হবে খুঁজে।
এবং আমাদের বায়ার খুঁজতে হবে। মাসিক হিসেবে চলতি বছর এ খাতে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে মার্চে $54,90,000। এর আগে সবচেয়ে বেশি $48,30,00,000 এসেছিল বছরের শুরুর মাস জানুয়ারিতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সকালে নিম্নমুখী প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। বিস্তারিত জানাতে নিয়ে যাচ্ছে ডিএসসি ওয়েবসাইটে। দর্শক জানিয়ে রাখতে চাই, গত কার্যদিবসেও কিন্তু 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মাধ্যমে কিন্তু ডিএসসির লেনদেন শেষ হয়েছিল এবং 385 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। গত কার্যদিবসে 14 পয়েন্ট নেমেছিল প্রধান সূচকের। তো এখন দেখতে পাচ্ছি প্রথম 1 ঘন্টা 20 মিনিটে ডিএসসি 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক কিন্তু আজকেও প্রায় 13 পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে 4,856 পয়েন্টের বেশি। সরিয়া সূচক সেটিও কিন্তু এখন পর্যন্ত 2 পয়েন্টের বেশি কমেছে এবং এখন 2000 পয়েন্টে অবস্থান করছে। এবং বাছাইকৃত সূচক GS30 সেটাও কিন্তু এখন নিম্নমুখী প্রবণতায় রয়েছে। ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 77 কোটি 60 লক্ষ টাকার বেশি। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে 99টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 159টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে 109টি কোম্পানির দাম। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি নিম্নমুখী কিন্তু সবচেয়ে বেশি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে এবং কার অবস্থান কোথায় সেটি আমরা দেখে নেব। প্রথমে কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে আল-হাজ টেক্সটাইল, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 148 টাকা 20 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 146 টাকা 20 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের 2 টাকা দাম বেড়েছে। তারপরে কিন্তু রয়েছে রহিমা ফুড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 162 টাকায়। গত কার্যদিবসের তুলনায় কিন্তু আজকে এর একটি শেয়ারের দাম 30 পয়সার মতো বেড়েছে। তারপরে কিন্তু রয়েছে সোনালী পেপার, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 226 টাকা 30 পয়সা। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 221 টাকা 40 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের দাম 5 টাকা 90 পয়সার মতো বেড়েছে। তারপরে চতুর্থ অবস্থায় রয়েছে সাইহাম কটন মিলস লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 19 টাকা 30 পয়সা। গত কার্যদিবসে কিন্তু এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 19 টাকা 50 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের দাম 20 পয়সা কমেছে। পঞ্চম অবস্থায় রয়েছে সিটি ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 24 টাকা 50 পয়সা। গত কার্যদিবসে একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 24 টাকা 70 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের দাম 20 পয়সা কমেছে। তো ঢাকা পুঁজিবাজারে কিন্তু এই সপ্তাহের শুরু থেকেই যেমনটা বলছিলাম, গত কার্যদিবসেও কিন্তু নিম্নমুখী প্রবণতায় ছিল লেনদেন। আজকেও দেখা যাচ্ছে এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন রয়েছে। দেখা যাক আজকের কার্যদিবস শেষে কোন অবস্থানে দাঁড়ায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। চলতি মাসের প্রথম 27 দিনে এসেছে গত বছরের একই সময়ের তুলনায় 14% বেশি। আয় বৃদ্ধির ধারা ধরে রাখতে বাজার ভিত্তিক চাহিদা আমলে নিয়ে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। নতুন বছরের প্রত্যাশার নির্বাচনী ডামাডোলে চাঙ্গা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, বাড়ছে প্রবাসী আয়ও। বাংলাদেশ ব্যাংকের হিসাব, চলতি মাসের প্রথম 27 দিনে দেশে এসেছে 275 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের তুলনায় 14.3% বেশি। গড় হিসাবে মাস শেষে এই আয় দাঁড়াবে 315 কোটি 97 লাখ ডলারে। চলতি অর্থবছর এখন পর্যন্ত সর্বোচ্চ 288 কোটি 95 লাখ ডলার এসেছে গত মাস নভেম্বরে, আর সর্বনিম্ন 242 কোটি 19 লাখ ডলার এসেছে আগস্টে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধিকে টেকসই করতে জোর দিতে হবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে। যদি আমরা দক্ষতা বৃদ্ধি করতে না পারি এবং মাথাপিছু আয় বৃদ্ধি করতে না পারি, এই প্রবৃদ্ধির প্রবণতা কিন্তু এটা মেনটেন করা যাবে না। এদিকে রপ্তানি ও প্রবাসী আয় এবং বৈদেশিক ঋণে ভর করে বাড়ন্ত বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রোববারও দেশের 3টি বাণিজ্যিক ব্যাংক থেকে 11.5 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর শুরু হচ্ছে আগামী 1 জানুয়ারি। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সে খবর জানাতেই পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, পূর্বাচলে আগামী 1 তারিখ থেকে নতুন বছরের নতুন বছরের শুরু থেকেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলার নামকরণ নিয়ে নানান আলোচনা হলেও
এবার কিন্তু নামের কোনো পরিবর্তন আসছে না, কারণ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শব্দটি বাদ দেওয়ার কথা বলা হলেও এবার কিন্তু মেলার স্টিয়ারিং কমিটি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মেলার আন্তর্জাতিক মান নিয়ে আসলে প্রশ্ন থাকার কারণেই এই আন্তর্জাতিক শব্দটি বাদ দেওয়ার বিষয়ে আলোচনা উঠেছিল। এবারের মেলায় বিশেষ করে বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকছে, তবে বিভিন্ন রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসেডররা সরাসরি অংশ না নিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের দেশগুলোকে মেলায় অন্তর্ভুক্ত করে থাকে, যে কারণেই মূলত বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশের পণ্য প্রদর্শনের ক্ষেত্রে একটি অসুবিধা সৃষ্টি হয়েছিল এবং মেলায় উপস্থাপিত যে সকল পণ্য প্রদর্শন করা হয় সেই সকল পণ্যের মান নিয়ে একটা অসুবিধা দেখা দিয়েছিল। আর এবারের মেলায় শিশুদের জন্য বিশেষ করে 2টি শিশু পার্ক থাকছে এবং পণ্যের প্রসার ও বিপণনের জন্য মেলায় সিটিং কর্নার থাকছে। শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় থাকছে আরও। আর অন্যদিকে মেলার একদমই প্রস্তুতির শেষ পর্যায়ে এসেও পুরোপুরি প্যাভিলিয়নগুলো পুরোপুরি প্রস্তুত হয়নি এবং 70% প্যাভিলিয়নের কাজ শেষের দিকে, বাকি 30% মতো প্যাভিলিয়ন এখনো শুরুই করতে পারেনি। অন্যদিকে বিদেশি যে প্যাভিলিয়নগুলো আছে, যে স্টলগুলো আছে, সেই স্টলগুলো এখনো একদমই প্রস্তুত নয়। অন্যদিকে মেলার গেটের কাজ মোটামুটি শেষের দিকে থাকলেও আর মাত্র 2 দিন হাতে সময় আছে, কিন্তু এখনো পুরোপুরি মেলার কাজ শেষ হয়নি। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার থেকে জানাচ্ছিলাম বাণিজ্য মেলার সর্বশেষ খবরাখবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির খবর জানাতে পূর্বাচল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। যুক্তরাষ্ট্র থেকে 56,890 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি এভিটা জাহাজ। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে G2G2 চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় মোট 2,20,000 মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে 56,890 মেট্রিক টন গম এই চালানের মাধ্যমে দেশে পৌঁছেছে। 56,890 মেট্রিক টন গমের মধ্যে 34,134 মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট 22,756 মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এর আগে G2G1 চুক্তির আওতায় মোট 2,20,000 মেট্রিক টন গম আমদানি হয়েছে। শীত মৌসুমের শুরুতেই সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল। এতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে সরবরাহ, কমেছে রাজস্ব আদায়ও। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ঘাটে ভিড়ানো সারি সারি মাছ ধরার ট্রলার, অপেক্ষায় বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ খালাসে। কিন্তু জেলেরা পর্যাপ্ত মাছ সরবরাহ না করতে পারায় হতাশ ব্যবসায়ীরা। জেলেরা জানান 15 থেকে 16 দিন ধরে সমুদ্রে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। স্বল্প পরিমাণে পাওয়া যাচ্ছে লইট্টা, ইলিশ, রূপচাঁদা, কোরাল সহ নানা জাতের সামুদ্রিক মাছ। এতে লোকসানে দিন কাটছে তাদের। সাগরে মাছ পোনা ভাই বেশি পড়ে না, অল্প কিছু মাছ পোনা ভাই। আজকে আইসি 15 দিন পর ভাই, কোনো মাছ পোনাই নাই এখন। কোম্পানির থেকে আমাকে ঠুয়াটা দেয়, এই ঠুয়াটা হলো আমরা বাচ্চা কাছে লেগে বাজার ঘাট দিয়ে চলিয়ে যাই, ইয়াত 10 দিন 15 দিন আমরা থাই, ইয়াত আমাকে পোষায় না। বর্তমানে যে ট্রলিং এর যে ঝামেলা, আমরা তো জালি বইতে ফিরতেছি না। মাছ খুব কম, জেলেরা মাছ পাইতে না, নদীতে যায়, যাওয়ার পর বাজার ঘাট করে, বাজার হয় না, অনেক বোট বন্ধ করে দিতে আছে। মাছের পরিমাণ কম হওয়ার আর একটা কারণ হচ্ছে এবারে মাছের সাইজ ছোট হওয়ার কারণে ওজন কমে যাচ্ছে। যেহেতু মাছের অবতরণ কম, স্বাভাবিকভাবেই আমাদের মৎস্য অবতরণ চার্জের পরিমাণ কমে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে মাছের উৎপাদন বাড়াতে অবৈধ ট্রলার বন্ধের পাশাপাশি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাথরঘাটা যে গত বছর যে মাছ লেনদেন হতে সেই তুলনায় নাকি তুলনামূলকভাবে অনেক কম, এবং আমাদের মন্ত্রণালয় এবং আমরা এই বিষয়ে কি কি উদ্যোগ গ্রহণ করে যায়, নিশ্চয়ই আমরা সেভাবে কাজ করব যাতে সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। ট্রলিং সম্পূর্ণ অবৈধ, আমরা এই বিষয়ে জোরালো অভিযান চালাচ্ছি। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি মাসের 20 তারিখ পর্যন্ত মাছ বিক্রি হয়েছে 360 মেট্রিক টন, যার মধ্যে মাত্র 101 মেট্রিক টন ইলিশ ছিল। আর রাজস্ব আদায় হয়েছে 12,60,000 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। শেষ দিনে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
জীবন। তার শেষ দিনে আজকে মনোনয়ন জমা দিতে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে তিনি রিকশায় যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছেন এবং আমরা দেখছি যে এই যে বিএনপির নেতা কর্মীরা সহ তিনি কিন্তু আসলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে কক্ষ সেখানে তিনি যাচ্ছেন এবং যেহেতু তিনি অসুস্থ তিনি সেই জন্য আসলে রিকশা যোগে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু রয়েছেন রংপুর, এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম এবং আমরা দেখছি যে তিনি রিকশা থেকে নামছেন যেহেতু আর একটু পরেই আসলে জেলা প্রশাসনের কক্ষ এবং তিনি কিন্তু নেতা কর্মীদেরকে বারবার বলছেন তারা যেন আসলে পিছনে না আসে, তারা যেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পর্যন্ত না যায়, যেহেতু আসলে নির্বাচনী আচরণ বিধি রয়েছে সে কারণেই তিনি আসলে নেতা কর্মীদের বলছেন তারা যেন আসলে তার সঙ্গে না আসেন। এবং আমরা দেখছি যে এখন তিনি কিন্তু রিকশা থেকে নেমেছেন, রিকশা থেকে নেমে তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে যাচ্ছেন এবং একই সাথে আমরা কিন্তু দেখছি যে তার সঙ্গে যে জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু এখানে আছেন এবং আমরা যেটি দেখছি যে নেতাকর্মীরা কিন্তু বারবার তার সঙ্গে আসবার চেষ্টা করছেন। মনোনয়নপত্র জমা দিতে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকাগ্রি ও হাইকো পণ্যের পসরা নিয়ে মোহাম্মদপুরে সেলস ও ডিসপ্লে সেন্টার স্থাপন করেছে ইলেকট্রোমার্ট। ক্রেতা ও গ্রাহকদের সুবিধার্থে মোহাম্মদপুর শ্যামলী লিংক রোডে সেন্টারটি স্থাপন করেছে দেশের অন্যতম উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্ট। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ, এমডি নুরুল আমিন, ডিএমডি মোহাম্মদ নুরুসাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেন্টারটি উদ্বোধন করা হয়। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা পূরণ করছে কনকাগ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য। বিশ্ববাজারে বাড়ছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম। একই সঙ্গে ঊর্ধ্বমুখী লিড, অ্যালুমিনিয়াম, টিন, নিকেল ও জিঙ্কের দামও। সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। সোমবার প্রতি টনের দাম 0.40% বেড়ে দাঁড়িয়েছে $427.40। মাস ব্যবধানে বেড়েছে 1.42%। লিড বা সীসা, গাড়ির ব্যাটারি, গোলা বারুদ, তারের খাপ তৈরি ও বিকিরণ সুরক্ষায় বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে এই শিল্প পণ্যের। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন লিডের দাম পড়ছে $2027। মাস ব্যবধানে দাম বেড়েছে 1.33%। অ্যালুমিনিয়াম, উড়োজাহাজ, মহাকাশযানের বডি নির্মাণ থেকে শুরু করে হাঁড়ি, পাতিল, কড়াইয়ের গৃহস্থলী নানা পণ্য তৈরিতে দিন দিন বাড়ছে এই হালকা ধাতুর ব্যবহার। বর্তমানে প্রতি টনের দাম দাঁড়িয়েছে $2,956। মাস ব্যবধানে দাম বেড়েছে 5.16%। আরেক শিল্পপণ্য টিনের দামও বাড়ছে। প্রতি টনের দাম বর্তমানে $42,815। মাস ব্যবধানে দাম বেড়েছে 14%-এরও বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বছরের শেষ দিকে এসেও মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে ব্যর্থ জার্মানি। দেশটিতে কমেছে কর্মসংস্থানের সুযোগও, যার ফলে সামরিকভাবে বেড়েছে বেকারত্বের সংখ্যাও। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান ব্যুরো বুন্ডেস আগেন্টুর ফুইর আরবাইটসের প্রধান আন্দ্রিয়া নাখলেজ জানান, বর্তমানে প্রতি 100 জনের মধ্যে 5.7% মানুষ কর্মহীন। এই শীত মৌসুমেও বদলায় যায়নি কর্মহীনদের ভাগ্য। তিনি আরও বলেন, গাড়ি, আইটি, ওষুধ শিল্প সহ নানা খাতে সাম্প্রতিক সময়ে যারা চাকরি হারিয়েছেন তাদের কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়নি। একই সঙ্গে তরুণ শিক্ষানবিশদের অনেকেই কাঙ্ক্ষিত ক্ষেত্রে শেখার সুযোগ পাননি। তবুও আগামীর জার্মানি গড়তে শিক্ষানবিশদের উপর ভরসা রাখতে চান নাখলেজ। অর্থনীতির এই অবস্থায় চাপ বাড়ছে মেটস প্রশাসনের ওপর। তবে ঋণের বোঝা কমানোর পাশাপাশি জার্মানির তৈরি গাড়ি যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশে বাজারে ফিরে পেলে জার্মান অর্থনীতি আবারও পুরনো চেহারায় ফিরবে বলে আশা অর্থনীতিবিদদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
বাজারে চাহিদা বাড়ছে বড় ব্রয়লার মুরগির। ওজন 2 কেজি পার হলে মাংস মেলে 10% বেশি, দাবি বিপিআইসিসির। 35 দিন মুরগি পালনে লাভের সুযোগ বাড়ে খামারিদের, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রপ্তানি আয় কমছে বর্ষপণ্য আসবাবপত্রের তথ্য ইপিবির। রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দুষছেন উদ্যোক্তারা। কেটেছে আমলাতান্ত্রিক জটিলতা, সুফল পেতে ব্র্যান্ডিংয়ে জোর দেওয়ার তাগিদ। এবং বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ। চলতি মাসের প্রথম 27 দিনে দেশে এসেছে $275 কোটি 20 লাখ, প্রবৃদ্ধি 14% বেশি। আয় বাড়াতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।